হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা যে বংশগতি চ্যাপ্টারের আমরা লিঙ্গ নির্ধারণ করেছি। কার লিঙ্গ নির্ধারণ করেছি? প্রিভিয়াস ক্লাসে আমরা পাখি, মৌমাছি এদের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় সেটা পড়েছি। আর সেই সঙ্গে আমরা পড়েছি বার বডি ডোসেজ কম্পেনসেশন সম্পর্কে, তাই তো? এরপরে পরবর্তী যে বিষয়টা আমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করব সেটা হলো লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। কী বললাম? আমরা কি কি পড়ব? আমরা পড়ব হচ্ছে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। ঠিক আছে? বাংলায় লিঙ্কেজ বললেই বেশি ভালো লাগে। লিঙ্কেজ এবং ক্রসিং ওভারকে বলা হয় পুনঃসংযুক্তি। এই দুটো বাংলায় বলা হয়। তো চলো শুরু করি। আমরা আজকে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার পড়ব। তোমরা এর আগে বিভিন্ন কনসেপ্ট শুনেছ যে গ্যামেট গঠনের সময়, আমি বারবার বলেছি যে গ্যামেট গঠনের সময় বা গ্যামেট তৈরির সময় কি হয়? ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটে। ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটে এই কারণে একটা অপত্যের মধ্যে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণ দেখতে পাই। কীরকম? যখন ধরো দাদু এবং দাদা, তাদের সন্তান হচ্ছে বাবা। বাবার মধ্যে দাদু এবং যে আমাদের দিদা আছে, সে দুজনেরই ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু যখন তার পরবর্তী জেনারেশন, অর্থাৎ আমরা বা আমি, সেই জায়গায় আমার মধ্যে দিদা এবং দাদু দুজনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। কিভাবে প্রকাশ পাচ্ছে? আমি তো দাদু বা দিদার সন্তান নই, তার মানে এখানে দাদু এবং দিদার যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম বাবার মধ্যে এসছে। বাবার মধ্যে আসার পর সেই ক্রোমোজোমের মধ্যে পুনঃসংযুক্তি ঘটেছে, অর্থাৎ ক্রসিং ওভার ঘটেছে। ক্রসিং ওভারের ফলে পার্ট বিনিময় হয়েছে এবং একটা মিশ্র ক্যারেক্টার তৈরি হয়েছে, যেটা আমার মধ্যে এসেছে। এই যে কনসেপ্টটা, এটা আমরা যখন হেরিডিটি পড়ি তার ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেই যে ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা ছিল ক্রসিং ওভারের। সেই ক্রসিং ওভারের কনসেপ্টটা আমরা আজকে ডিটেলসে দেখব যে কি এই পুনঃসংযুক্তি বা কি এই ক্রসিং ওভার, অর্থাৎ বৈশিষ্ট্যের মিশ্রণটা কিভাবে হয়, এটা আজকে আমরা দেখব। তো দেখো, এখানে যে ক্রসিং ওভার আছে বা পুনঃসংযুক্তি বাংলায় বলা হয় কি, এটা যদি প্রথম কথা বলা হয় যে ক্রসিং ওভারটা আমরা আগে পড়ছি, লিঙ্কেজটা পরে পড়ব। যদি প্রথম কথা বলা হয় তাহলে বলা হয় যে ক্রোমোজোমের অংশ বিনিময়। ক্রোমোজোমের অংশ বিনিময়, এটা কি বলা হয়? ক্রসিং ওভার। কোন ক্রোমোজোমের অংশ বিনিময়? বলা হচ্ছে যে সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময়। তাহলে সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় সমসমস্ত ক্রোমোজোমের কাদের মধ্যে হয়? বলছে সমসমস্ত ক্রোমোজোমের যে নন সিস্টার্ড যে ক্রোমাটিড, তাদের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। সেই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে পুনঃসংযুক্তি। যদি খণ্ডাংশের বিনিময় ঘটে সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের অংশ বিনিময় এবং পুনরায় সংযোজন, এই যে ঘটনাটা, এটা কি অ্যাকচুয়ালি? যদি আমরা ক্রোমোজোম দেখি, এই দেখো, এটা একটা ক্রোমোজোমে কি অবস্থায় থাকে?
এরকম টেট্রাড অবস্থায় থাকে, তাহলে এই যে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, আর একটা মনে করো এই একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম আমরা এখানে পেয়েছি। তাহলে এই যে দুটো ক্রোমোজোমের মধ্যে এই যে ক্রোমোজোম তার দুটো ক্রোমাটিড আছে, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড। আর এই ক্রোমোজোমের মধ্যে দেখো এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। তাহলে দুটো ক্রোমোজোমের দুটো করে টোটাল 4টে ক্রোমাটিড আছে। তাহলে এই যে দুটো ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই দুটো ক্রোমাটিড যদি একই ক্রোমোজোমের হয় তাহলে সেটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। মানে এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা আর এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা এরা হচ্ছে একই ক্রোমোজোমের, তাই এদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর এই ক্রোমোজোমের ক্ষেত্রেও তাই, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড দুটোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু দেখো এটা একটা আলাদা ক্রোমোজোম, এটা একটা আলাদা ক্রোমোজোম। এই দুটো আলাদা ক্রোমোজোমের যে যদি এই ক্রোমাটিডটাকে বিচার করি আর এই ক্রোমাটিডটাকে বিচার করি, তাহলে তারা কি ক্রোমাটিড হলো? তারা কি সিস্টার ক্রোমাটিড? তারা তো আলাদা ক্রোমোজোমের। তাহলে এরকম আলাদা ক্রোমোজোমের যদি দুটো ক্রোমাটিডকে আমি বিচার করি, তখন তাদেরকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এইরকম দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময়, অংশের বিনিময় যদি ঘটে, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এখানে আরও একটা কথা বলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড। সমসমস্ত ক্রোমোজোম মানে তোমরা জানো, যদি এটা একটা পিতা হয়, এটা যদি পিতা হয় আর এটা যদি মাতা হয়, তাহলে বলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম জোড়া, এই ধর এক জোড়া ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোম জোড়া সমসমস্ত ক্রোমোজোম হলে একটা ক্রোমোজোম আসবে মায়ের থেকে, আর একটা ক্রোমোজোম আসবে বাবার থেকে। অর্থাৎ বাবার থেকে আসা একটা ক্রোমোজোম এবং মায়ের থেকে আসা একটা ক্রোমোজোম যদি একসঙ্গে থাকে জোড়বদ্ধ অবস্থায়, তাহলে সেই জোড়বদ্ধ ক্রোমোজোমটাকে আমরা বলি সমসমস্ত ক্রোমোজোম জোড়া। এবার বলা হচ্ছে এইরকম ক্রসিং ওভার সবসময় ঘটে সমসমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে। অর্থাৎ একটা ক্রোমোজোম বাবার থেকে আসা এবং একটা ক্রোমোজোম মায়ের থেকে আসা ক্রোমোজোম জোড়ার মধ্যেই কিন্তু ক্রসিং ওভার ঘটে। কখনো এমন হয় না যে দুটোই বাবার থেকে এসছে, ধরো আরও একটা বাবার থেকে এসছে, তাহলে দুটোই বাবার থেকে এসছে বা দুটোই মায়ের থেকে এসছে, এমন ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটছে, এটা কিন্তু হয় না। কি হয়? সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে, অর্থাৎ একটা বাবার থেকে আসা একটা মায়ের থেকে আসা। তাহলে সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে, তাদের কার মধ্যে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এরকম নন সিস্টার ক্রোমাটিডের ক্রসিং ওভার ঘটে। তাহলে এই ক্রসিং ওভার ঘটাটা কীরকম ঘটা? বলছে ক্রসিং ওভার ঘটনাটা হচ্ছে এরকম যে পার্ট বিনিময় কীভাবে ঘটছে, যে মনে করো এই ক্রোমাটিড আর মনে করো যে এই একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড, পাশের আর একটা ক্রোমোজোম এই ক্রোমোজোমের সঙ্গে এইরকম ওভারল্যাপ করে। ওভারল্যাপ করার ফলে কি হয়? এরকম ঘটনা ঘটে। এবার একটু বোঝার স্বার্থে আমি একটু চেঞ্জ করছি, এটা হচ্ছে এটাকে ব্ল্যাক কালি দিয়ে আঁকছি, ঠিক আছে? আর এটাকেও ব্ল্যাক কালি দিয়ে আঁকছি, আর এটা হচ্ছে ব্লু কালি। তাহলে এখানে দেখো যে এই যে জায়গাটা, এখান থেকে এই ক্রোমোজোমের এই পার্টটা হচ্ছে এটা, আর এখান থেকে এই ক্রোমোজোমের পার্টটা হচ্ছে এটা, তাই তো? এবার এই জায়গাটায় এরকম একটা স্ট্রাকচার গঠন হওয়ার ফলে, এই স্ট্রাকচারটাকে কি বলে সেটা আমরা জানি, কায়াজমা বলে। আমি এখন বললাম, আবার আলোচনা করব। তো এইরকম একটা স্ট্রাকচার গঠন হওয়ার ফলে কি হয়? ক্রোমোজোমের মধ্যে খণ্ডের বিনিময় হয়। কীরকম ঘটে? যে এরকম তো একটা ছিল, এদিকটা যেমন ছিল তেমনই আছে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই দিকটার ক্ষেত্রে।
এই একটা ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটার ক্ষেত্রে এখানে একটা সমস্যা আছে। কি হয়েছে দেখো, এই যে ক্রোমোজোমটা হয়েছে এই ক্ষেত্রে দেখো যে এই জায়গাটায় খণ্ডের বিনিময় ঘটেছে। খণ্ডের বিনিময়ের ফলে এই যে কালো ক্রোমোজোম, এই ক্রোমোজোমের পার্টটা এই ক্রোমোজোমে চলে এসেছে, আর এই যে নীল ক্রোমোজোমটা তোমরা দেখছো এই পার্টটা এই ক্রোমোজোমে চলে এসেছে। দেখো এই যে নীল পার্টটা, এই নীল পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এই ক্রোমোজোমটার অংশ ছিল, চলে এসছে কোথায়, এখানে। আর এই যে কালো পার্টটা এটা কোথায় ছিল, কালো ক্রোমোজোমে ছিল। এই রকম ঘটনার ফলে এটা চলে এসছে কোথায়, এখানে। অর্থাৎ দুটো যে নন সিস্টার ক্রোমাটিড তাদের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটেছে। এই খণ্ডাংশের বিনিময় ঘটনার এইটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার বা পুনঃসংযুক্তি। পুনঃসংযুক্তি কেন, কারণ হচ্ছে এইখানে যে সিকোয়েন্সটা আছে এখন বর্তমানে ক্রোমোজোমের, সেটা তো এখানে ছিল না। তার মানে পুনরায় এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে নতুন একটা ক্রোমোজোমের, সেজন্য এটাকে বলা হচ্ছে পুনঃসংযুক্তি, পুনরায় সংযোজন ঘটেছে। এখানে কি হয়েছে, প্রথমে ডিলিশন হয়ে গেল। প্রথমে কিরকম অবস্থা ছিল, এরকম ছিল, পার্ট হারিয়ে ফেলেছিল, সেটা কোথায় চলে গেছিল, এই ক্রোমোজোমে চলে গেছিল, এটা হারিয়ে গেল। তারপরে আবার পুনরায় তার সংযোজন হলো, কিন্তু নিজের অংশ না, অন্যের অংশ এসে সংযোজন হলো। এই কনসেপ্ট থেকে বলা হচ্ছে এটা বাংলায় পুনঃসংযোজন। বুঝতে পেরেছ? তাহলে এখানে পুনঃসংযোজন ঘটলো, অর্থাৎ ক্রসিং ওভার ঘটলো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্রসিং ওভার। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে এবার ঘটনা হচ্ছে, এই যে ঘটনাটা আমরা ক্রসিং ওভার বলছি, এই ক্রসিং ওভারটা কখন ঘটে, ক্রসিং ওভার কোথায় ঘটে, কখন ঘটে, প্রশ্ন হতেই পারে। আমরা বললাম ক্রোমোজোমের অংশ বিনিময়, ভেরি গুড। সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে, সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, ভেরি গুড, বুঝে গেলাম। তাহলে কোথায় ঘটে এগুলো বলো, ক্রোমোজোম কোথায় থাকে? যদি ক্রোমোজোমের অবস্থান দেখি তাহলে কোষের মধ্যে থাকে। তাহলে কোষের মধ্যে এই ঘটনাগুলো ঘটে, পুনঃসংযুক্তি বা ক্রসিং ওভার। এবার বলো কখন ঘটে, কখন ঘটে বলো? এই ঘটনাটা ঘটে হচ্ছে কোষ বিভাজনের সময়, অর্থাৎ সেল ডিভিশন বা কোষ বিভাজন যখন ঘটে তখন এই ক্রসিং ওভারটা ঘটে। ঠিক আছে, এবার কোষ বিভাজনের সময় কখন ঘটে? কোষ বিভাজন মানে তো আমরা জানি দুই প্রকার কোষ বিভাজন, একটা হচ্ছে মিওসিস আর একটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, নর্মালি যে প্রাণীদের ক্ষেত্রে কোষ বিভাজনের এই যে ক্রসিং ওভার, সে ক্রসিং ওভার মিওসিস দশায় ঘটে। কোন দশায়? মিওসিস দশায় ঘটে, অর্থাৎ গ্যামেট ফরমেশনের সময়, গ্যামেট তৈরির সময় মিওসিস বিভাজনের এই কোষ বিভাজন ঘটে, সেই সময়ে এই ক্রসিং ওভার ঘটে। মাইটোসিসে নর্মালি ক্রসিং ওভার ঘটে না। ঠিক আছে, নর্মালি মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, কিন্তু ড্রসোফিলা আর অ্যাসপারজিলাস নামে একটা প্ল্যান্ট আছে, ড্রসোফিলা একটা প্রাণী আছে, ড্রসোফিলা মেলানোগাস্টার, তোমরা নাম শুনেছ। আর হচ্ছে তোমার অ্যাসপারজিলাস বলে একটা ছত্রাক আছে, সেইখানে কি দেখা যায় যে সেখানে মিওসিস ঘটছে কিন্তু মাইটোসিস দশায়, নর্মালি কিন্তু ঘটে না। সেখানে আবার মিওসিস ঘটছে মাইটোসিস দশায়, তখন সেই ধরনের যে ভুল বললাম, সেইখানে ক্রসিং ওভার ঘটছে, মিওসিস না, সেখানে ক্রসিং ওভার ঘটছে। এই যে ক্রসিং ওভারটা বললাম, এই ক্রসিং ওভার যে সিনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ক্রসিং ওভার ঘটছে মাইটোসিস দশায়। সেই জন্য সেই ধরনের যে ক্রসিং ওভার সেগুলোকে বলা হয় মাইটোটিক ক্রসিং ওভার। কীরকম ক্রসিং ওভার বলা হয়? মাইটোটিক ক্রসিং ওভার। আর যেটা নর্মাল ক্রসিং ওভার, যেটা মিওসিস বিভাজনের সময় ঘটে, সেটাকে বলা হয় মিওটিক ক্রসিং ওভার। বুঝতে পেরেছো? এটা বলা হয় মিওটিক ক্রসিং ওভার। তাহলে নর্মালি ক্রসিং ওভার হচ্ছে মিওটিক হয়, কিন্তু অ্যাসপারজিলাস বা ড্রসোফিলার ক্ষেত্রে আমরা মাইটোসিস বা মাইটোটিক ক্রসিং ওভার দেখতে পাই।
তাহলে এই যে ক্রসিং ওভারের লোকেশন কোথায় বললাম? কোষের মধ্যে ঘটে। কখন ঘটে? যখন কোষ বিভাজিত হয়। কোন ধরনের বিভাজনে হয়? মিওটিক বিভাজনে হয়। তাহলে মিওটিক বিভাজনে কিভাবে এই ক্রসিং ওভারটা ঘটে সেই জাস্ট প্রক্রিয়াটা আমরা একটু খুবই সংক্ষেপে দেখব। অর্থাৎ ক্রসিং ওভারের পদ্ধতিটা যেটা আমি এখানে দেখিয়েছি সেটা স্টেপ বাই স্টেপ কোষ বিভাজনের সময় কিভাবে ঘটে সেটা একটু আমরা এক ঝলকে দেখে নেব। ঠিক আছে, রাস্তাটা কোথায় রাখলাম? পেয়েছি। তো সেই ব্যাপারটা আমরা একটু দেখে নেব, কেমন? আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হয়নি। চলো, তোমরা যখন ক্লাস 11-এ কোষ বিভাজন পড়েছো তখন দেখেছো যে মিওসিস, যেহেতু আমরা মিওসিসেই অ্যাকচুয়ালি ক্রসিং ওভারটা ঘটে, মিওটিক ক্রসিং ওভার, সেটা তার জন্য আমরা মিওসিসে আলোচনা করব। তোমরা দেখেছো মিওসিস কোষ বিভাজন দুই প্রকার হয়। একটা হচ্ছে দুইভাবে হয়, দুটো পদ্ধতিতে হয়। একটা মিওসিস অন ঘটে প্রথমে, তারপরে ঘটে হচ্ছে মিওসিস 2। ঠিক আছে, মিওসিস অনেই অ্যাকচুয়ালি ক্রসিং ওভারটা ঘটে। ঠিক আছে, মিওসিস অনের কোন দশায় ঘটে? বলছে মিওসিস অনের প্রোফেজ অন দশায়। প্রোফেজ অন দশায় ক্রসিং ওভার ঘটে। প্রোফেজ অনের কোন দশায় ঘটে? আমরা জানি প্রোফেজ অনে অনেকগুলো দশা আছে, জাইগোটিন, প্যাকাইটিন, তাই তো, লেপ্টোটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, অনেকগুলো স্টেপ আছে। তার মধ্যে বলা হচ্ছে যে প্যাকাইটিন যে দশা, উপদশা, সেই প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভারটা ঘটে। এটা আমরা জানলাম। এবার তোমরা জানো যে ক্রসিং ওভারের যে প্যাকাইটিন উপদশা, সেই প্যাকাইটিন উপদশায় আসার আগে কোষের মধ্যে কতগুলো পরিবর্তন ঘটে। কিরকম পরিবর্তন ঘটে? এই একটা যদি কোষ হয়, প্রথমে হচ্ছে যে জাইগোটিন উপদশা। জাইগোটিন উপদশায় কি হয়? কোষের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো এইভাবে থাকে, সেই ক্রোমাটিন তন্তুগুলো থেকে কি উৎপন্ন হয়? কোষের মধ্যে এরকম একটা ক্রোমোজোম উৎপন্ন হয়, তাই তো। কোষের মধ্যে এরকম একটা ক্রোমোজোম উৎপন্ন হয়। সেই ক্রোমোজোমগুলো যখন পরবর্তী দশায় চলে আসছে, জাইগোটিনের পরে কোন দশা আসছে বলো? জাইগোটিনের পরে আসছে লেপ্টোটিন উপদশা। তাহলে এই যে লেপ্টোটিন উপদশা, এই লেপ্টোটিন উপদশায় কি ঘটছে? ক্রোমোজোমগুলো একটা স্ট্রাকচার গঠন করছে। বুঝতে পেরেছো? প্রোফেজ অন দশার প্রথম দশাটা কি? জাইগোটিন। জাইগোটিনের পরবর্তী দশাটা কি হচ্ছে? জাইগোটিনের পরবর্তী দশাটাকে বলা হয় লেপ্টোটিন, তারপরে হচ্ছে প্যাকাইটিন, তাই তো। তাহলে এই যে দশা, এখানে কি ঘটছে? ক্রোমোজোমগুলো সাইন্যাপসিস ঘটছে। সাইন্যাপসিস কথার অর্থ কি? সাইন্যাপসিস কথার অর্থ হচ্ছে ক্রোমোজোমগুলো এই যে ধরো একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, তাই তো। তাহলে এই যে দুটো ক্রোমোজোম, প্রথমে কি থাকে? লেপ্টোটিন, তারপরে দশাটা হচ্ছে জাইগোটিন, তাই তো। এই যে জাইগোটিন উপদশায় কি ঘটছে? এই যে দুটো ক্রোমোজোম, লেপ্টোটিনের যে ক্রোমোজোমটা গঠন হলো, এটা তারপরের দশাটা দেখাচ্ছি। এটা হচ্ছে লেপ্টোটিন। জাইগোটিনে কি হয়? এইরকম যে দুটো ক্রোমোজোম আছে, সেই দুটো ক্রোমোজোম মাঝে একটা স্ট্রাকচার তৈরি হয়। এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়,
সেই স্ট্রাকচারটার মাধ্যমে কি হয়, ক্রোমোজোম জোড়া এরকম অবস্থান থাকে, এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। ঠিক আছে, এটা বলা হয় বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্ট দশাটা কখন গঠন হয়? জাইগোটিনে। এই বাইভ্যালেন্ট দশাটা যার মাধ্যমে গঠন হয় সেটা বলা হয় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, তাই তো? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এটা তোমরা নামটা শুনেছো, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, এটা তোমরা নাম শুনেছো। পরবর্তী দশা সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের পরবর্তী দশায় কি হয়, কোষের মধ্যে এই ক্রোমোজোমগুলো এরকম, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটা নষ্ট হয়ে যায় আর ক্রোমোজোমগুলো এইরকম আকার ধারণ করে, এটাকে বলা হয় টেট্রাভ্যালেন্ট। তাহলে এই প্যাকাইটিন উপদশায় ক্রোমোজোমগুলো এসে টেট্রাভ্যালেন্ট আকার ধারণ করে, এটা ছিল বাইভ্যালেন্ট। এবং এই টেট্রাভ্যালেন্ট মানে কি, কোন আকারটা পেলো, এরকম আকারটা পেলো, এবং এই টেট্রাভ্যালেন্ট দশাতেই ক্রোমোজোমের ক্রসিং ওভারটা ঘটে। ঠিক আছে, এই যে ক্রসিং ওভার ঘটলো, ক্রসিং ওভারের সময় দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে একটা এরকম একটা স্ট্রাকচার দেখতে পেয়েছিলাম। এই যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম, সেখানে দেখো এইখানে একটা স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এই স্ট্রাকচারটা কি, এই স্ট্রাকচারটা যদি এরকম ভাবে দেখি তাহলে ভালো করে দেখো যে এটা হচ্ছে একটা এইরকম একটা স্ট্রাকচার গঠন হয়েছে। এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কাই এর মতো, এটা একটা কায়ের মতো স্ট্রাকচার। এই কায়ের মতো স্ট্রাকচার গঠন হয় বলে এটাকে বলা হয় কায়াজমা। কি বলা হয়? কায়াজমা। তাহলে ক্রসিং ওভার যে জায়গাটায় ঘটে সেখানে কিরকম স্ট্রাকচার তৈরি হয়? কায়াজমা গঠন হয়। বুঝতে পেরেছো? এই কায়াজমা গঠনের মাধ্যমে ক্রসিং ওভারটা কমপ্লিট হয়। এবার হচ্ছে এই যে কায়াজমা গঠনটা, এটা কোন দশায় হয়? এটা ঘটে ডিপ্লোটিন দশায়। কোন দশায়? ডিপ্লোটিন দশায় এই কায়াজমা গঠনটা ঘটে। এবার এই যে ক্রসিং ওভারের ফলে এই যে ক্রোমোজোমের খণ্ড বিনিময় হচ্ছে, এই খণ্ড বিনিময়ের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই ক্রোমোজোমটা, মনে করো এই ক্রোমোজোমটা, আর এটা মনে করো যে কালিটা চেঞ্জ করিনি, এই ক্রোমোজোমটা, তাহলে এইখানে যে ক্রোমোজোমের পার্টটা কেটে গেল, কেটে গিয়ে এইদিকে চলে আসলো, এরকম হয়ে গেল, আর এর পার্টটা যে কেটে গিয়ে এদিকে চলে এসে আবার জোড়া লেগে গেল, এইরকম যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার জন্য এখানে ক্রোমোজোমের এই খণ্ডটাকে নিশ্চয়ই কাটতে হচ্ছে। এই কাটার জন্য কোন একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, আর ই বলা হয় নিউক্লিয়েজ। আর এইখানে এসে যে খণ্ডগুলোকে আবার জোড়া লাগিয়ে দিচ্ছে, এই জোড়া লাগিয়ে দেওয়ার জন্য যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে লাইগেজ। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের মোটামুটি ক্রসিং ওভার এভাবেই ঘটে। ঠিক আছে, এই গেল মোটামুটি ক্রসিং ওভার। এবার ঘটনা হচ্ছে এই যে ক্রসিং ওভারটা তোমরা দেখলে, এই ক্রসিং ওভারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ক্রসিং ওভার আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার, অর্থাৎ এই একটা ক্রোমোজোম ছিল, এই একটা ক্রোমোজোম ছিল, এই একটা ক্রোমোজোম ছিল, এই একটা ক্রোমাটিড ছিল, পাশে আর একটা ছিল, এইরকম ছিল, তাই তো? আমরা যেটা দেখালাম যে সেটা কি দেখালাম, যে এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় ঘটেছে।
এটার খণ্ডের বিনিময় ঘটেছে। এটা আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা পজিশনে হয়েছে। যদি এমন হতো যে দুটো ক্রোমাটিডের সঙ্গে একসঙ্গে ক্রসিং ওভার ঘটছে, অর্থাৎ এখানে যেটা ঘটেছে এটা এই ক্রোমাটিড এরকম ঘটেছে, একটা জায়গায় দুটো ক্রোমাটিডের মধ্যে ঘটেছে। এইরকম ধরনের যে ক্রসিং ওভার সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার। এবার যদি এমন হয় যে দুটো আলাদা আলাদা ক্রোমাটিড, মনে করো এটা কোন ক্রোমাটিডের মধ্যে ঘটেছে, এই ক্রোমাটিডের মধ্যে, আর এটা এই ক্রোমাটিডের মধ্যে, একই সঙ্গে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় ঘটছে, ক্রসিং ওভার ঘটছে দুটো, তখন সেটাকে বলছে ডাবল ক্রস ওভার। দুটো আলাদা ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটছে, তখন সেটা বলা হচ্ছে ডাবল ক্রস ওভার। এবার সিঙ্গেল ক্রস ওভার তো এক জায়গাতে ঘটছে, কোনো সমস্যা নেই। এবার যদি এমন হয় যে বলছে এই যে ডাবল ক্রস ওভার ঘটছে, এই ডাবল ক্রস ওভার যদি একটা ক্রোমাটিডে দুবার ঘটে তাহলে সেটাও তো ডাবল ক্রস ওভার। আমি বললাম দুটো আলাদা আলাদা ক্রোমাটিডে ঘটছে, সেটা একটা ডাবল ক্রস ওভার। কিন্তু যদি এমন ঘটে যে একটা সিঙ্গেল ক্রোমাটিডেই দুবার ক্রসিং ওভার ঘটছে, এই একবার ক্রসিং ওভার হয়ে গেছে, দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যে ধরো আবার এই একই জায়গাতেই ক্রসিং ওভার ঘটলো, ক্রসিং ওভার ঘটিয়ে যে আগের যেরকম বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটাই ফিরে পেয়ে গেল, এর যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যটাই ফিরে পেয়ে গেল। অর্থাৎ একই জায়গাতে দুবার ক্রসিং ওভারের ফলে খণ্ডাংশের ডবল বিনিময় ঘটলো, তার ফলে নিজের বৈশিষ্ট্য আবার পুনরায় ফিরে পেল। এটাও তো একটা ডাবল ক্রস ওভার, একই জায়গাতে কায়াত্ম গঠনের ফলে হলো, তাহলে এটাও একটা ডাবল ক্রস ওভার। আর প্রথমবার যেটা বললাম আলাদা আলাদা ক্রোমাটিডের মধ্যে ঘটলো, সেটাও একটা ডাবল ক্রস ওভার। তাহলে প্রথম ক্ষেত্রে যে ক্রস ওভারটা বললাম সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডাবল ক্রস ওভার, ওটা নর্মাল ক্রসিং ডাবল ক্রস ওভার। এবার সেকেন্ড ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে রেসিপ্রোকাল, অর্থাৎ উল্টো ঘটলো, তাই এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ডাবল ক্রস ওভার। বুঝতে পেরেছো? তার মানে রেসিপ্রোকাল ডাবল ক্রসিং ওভার কি, যে একই ক্রোমাটিডের মধ্যে দুবার কায়াজমা গঠন ঘটছে এবং একই জায়গাতে, তার ফলে কি হচ্ছে একই খণ্ডাংশের দুবার বিনিময়ের ফলে যে ক্রোমোজোমটা আগের অবস্থায় ছিল সেই আগের যে তার কম্বিনেশন ছিল সেটাই ফিরে পেল। এইরকম যে ক্রসিং ওভার সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল। বুঝতে পেরেছো? অর্থাৎ উল্টো। এরকম ধরনের ক্রসিং ওভার দেখা যায়। এবার ঘটনা হচ্ছে তোমাদেরকে আমি বারবার যে ক্রসিং ওভার দেখাচ্ছি সেই ক্রসিং ওভারে কিন্তু বারবার কি বলছি, যে টেট্রাড দশা দেখাচ্ছি তোমাদেরকে। কি দেখাচ্ছি বারবার? টেট্রাড বা টেট্রাভ্যালেন্ট দশা দেখাচ্ছি। কখনোই কিন্তু ক্রসিং ওভারের সময় এইরকম ক্রোমোজোম আঁকছি না, এইরকম ক্রোমোজোম আঁকছি না এবং তাদের মধ্যে ক্রসিং ওভার করাচ্ছি না। এই দুটো পার্টের মধ্যে ক্রসিং ওভার করালে কিরকম হবে? এইরকম স্ট্রাকচার তৈরি হবে। এইরকম কিন্তু আমি কখনোই করছি না। অর্থাৎ এইরকম যে ক্রসিং ওভার সেটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। এইরকম কিন্তু কখনো দেখাচ্ছি না, সবসময় এইরকম কন্ডিশনে ক্রসিং ওভার, অর্থাৎ টেট্রাভ্যালেন্ট কন্ডিশনে ক্রসিং ওভার দেখাচ্ছি। কেন এরকম করছি বারবার? এরকম করছি তার মানে নিশ্চয়ই এরকম ভাবে ক্রসিং ওভার হয় না, বাইভ্যালেন্ট হিসাবে ক্রসিং ওভার হয় না ক্রোমোজোমে। সবসময় টেট্রাভ্যালেন্ট দশাতেই ক্রসিং ওভার হয়, প্যাকার্টিন উপদশায়। কেন টেট্রাভ্যালেন্ট উপদশায় ক্রসিং ওভার হয়, বাইভ্যালেন্ট উপদশায় ক্রসিং ওভার, বাইভ্যালেন্ট অবস্থায় ক্রসিং ওভার হয় না, টেট্রাভ্যালেন্ট অবস্থায় ক্রসিং ওভার হয়? আপনি কিভাবে বলছেন? কি প্রমাণ আছে? কোশ্চেন হতেই পারে। প্রমাণ আছে। প্রমাণটা কি? আমরা যখন নর্মালি একটা ক্রসিং ওভার অবজার্ভ করি কোনো একটা কোষের মধ্যে, তখন আমরা দেখি যে সেই কোষের মধ্যে ক্রসিং ওভারের ফলে যে ক্রোমাটিডগুলো থাকে তার 50% থাকে যাদের ক্রসিং ওভার হয়েছে, আর 50% থাকে যাদের ক্রসিং ওভার হয়নি। তুমি এই ক্ষেত্রে দেখো
যে টেট্রার দশার ফলে যে এই ক্রোমাটিড, যদি ক্রোমাটিডগুলোকে সেপারেট করো তাহলে তুমি কটা পাচ্ছ? টোটাল 4খানা ক্রোমাটিড পাচ্ছ, যার মধ্যে এই ক্রোমাটিডটাই ক্রসিং ওভার ঘটেনি, আর এদিকের এই ক্রোমাটিডটাই ক্রসিং ওভার ঘটেনি। কিন্তু এই যে ক্রোমাটিডটা নীল রঙের আর এই যে ব্ল্যাক ক্রোমাটিড, এই দুটোর মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটেছে। তার মানে এখানে আমরা ক্রসিং ওভার ঘটেছে এমন ক্রোমাটিড কটা পাচ্ছি? 2টো পাচ্ছি। আর ক্রসিং ওভার ঘটেনি এমন ক্রোমাটিড কটা পাচ্ছি? এটাই নর্মাল অবস্থায় পাওয়া যায় যদি আমরা কোষ অবজার্ভ করি, মাইক্রোস্কোপে দেখি। এই রকম যে দশা, যে পুরো 100%, এখানে যদি ক্রসিং ওভার দেখায় তাহলে কি হবে? যে 2টো ক্রোমোজোম পাচ্ছি, দুটোতেই কি আছে? ক্রসিং ওভার ঘটে গেছে, অর্থাৎ 100% ক্রসিং ওভার ঘটেছে। এইরকম কিন্তু আমরা দেখতে পাই না, কখনোই দেখা যায় না। কীরকম দেখা যায়? যে 50% ক্রসিং ওভার ঘটেছে আর 50% ঘটেনি। এখান থেকে এটাই প্রমাণ হয় যে 2 of 4 ক্রসিং ওভার ঘটেছে আর 2 of 4 ক্রসিং ওভার ঘটেনি। এই যে কনসেপ্টটা বা এই যে একদম বাস্তব প্রমাণ, এখান থেকে বলা হয় যে ক্রসিং ওভার সবসময় টেট্রার দশাতেই ঘটে, বাইভ্যালেন্ট দশায় ক্রসিং ওভার ঘটে না। কেমন? এই হলো ক্রসিং ওভারের কনসেপ্ট। এবার আমার প্রশ্ন হলো যে ক্রসিং ওভার কেন ঘটে? ক্রসিং ওভার ঘটে কেন? আমাদের দেহের মধ্যে ক্রসিং ওভার ঘটার কারণ কি? ক্রসিং ওভার না ঘটলে কি হতো? এই সমস্ত পার্ট বিনিময় করে কি লাভ? কোষের কি এসব এক্সট্রা খাটনি খেটে কোনো লাভ আছে? নর্মাল ক্রসিং ওভার না করে ক্রোমোজোমগুলো সেপারেট করে দিলে কি হতো? কোনো সমস্যা ছিল? বলছে হ্যাঁ, সমস্যা ছিল। কি সমস্যা? তার মানে ক্রসিং ওভারের ফলে কিছু বেনিফিট নিশ্চয়ই একটা অর্গানিজম পায়। সেই বেনিফিটগুলো না পেলে তার জীবনের কোনো ক্ষতি হতে পারত। কীরকম? বলছে যদি ক্রসিং ওভার ঘটে তাহলে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে খণ্ডাংশের বিনিময় ঘটে, জিনের পুনঃসংযুক্তি ঘটে, এবং জিনের পুনঃসংযুক্তি ঘটার জন্য ক্রোমোজোমের মধ্যে একটা মিশ্র ক্যারেক্টার আসে। যে মিশ্র ক্যারেক্টারটা কি হয়? ধরো এই যে একটা পিতা আর এই যে একটা মাতা, এদের ক্রোমোজোম মনে করো এখানে চলে এসছে পাশাপাশি। এদের মধ্যে যে বাবা মনে করো থাকে হিট, যেখানে প্রচণ্ড হিট অঞ্চল সেখানে, আর মা থাকে বরফের দেশে, ঠিক আছে, কোল্ড অঞ্চলে। তাহলে মায়ের মধ্যে নিশ্চয়ই কিছু জিনের পরিবর্তন আছে যেটা কোল্ড অঞ্চলে তাকে মানিয়ে নেয়, বাবার মধ্যে কিছু জিন আছে যেগুলো হিট অঞ্চলে মানিয়ে নেয়। এবার এদের মধ্যে যদি নতুন ইন্টারকোর্স ঘটে এবং তার ফলে যদি নতুন অপত্যের জন্ম হয়, তাহলে যে নতুন অপত্যটা হচ্ছে সেই অপত্যের মধ্যে বাবা এবং মায়ের 2টো ক্রোমোজোমই আছে, এবং সে যখন একটা নতুন অপত্যের জন্ম দিবে তখন এই যে ক্রোমোজোম দ্বয় এদের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটে, খণ্ডাংশে বিনিময় ঘটে, তাহলে নতুন অপত্যের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য আসবে, যার ফলে নতুন একটা পরিবেশ, সেই পরিবেশে এই জীবটা নিজেকে মানিয়ে নিতে পারবে। অর্থাৎ বলছে যদি ক্রসিং ওভার ঘটে তাহলে বিবর্তন, ক্রসিং ওভার যদি ঘটে তাহলে বিবর্তনে একটা সুবিধা আছে। কি বলছে? বিবর্তন বা অভিযোজন বা প্রকরণ, যেটাকে আমরা বলি কি প্রকরণ, প্রকরণে একটা সুবিধা আছে, ঠিক আছে, বা মিউটেশন, এইখানে একটা সুবিধা আছে, মিউটেশন হয়, প্রকরণ ঘটে। কার? জীবের প্রকরণ ঘটে। কখন? যদি ক্রসিং ওভার ঘটে, ঠিক আছে। এর ফলে কি হয়? যদি ক্রসিং ওভার ঘটে তাহলে অপত্য জীবের নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এই যে বৈশিষ্ট্যটা বা এই যে ঘটনাটা, এটা যদি না ঘটে তাহলে যুগ যুগ ধরে যে আমলে
মানে যে সময় মনে করো যে পৃথিবীতে কোনো একটা জীব মানুষই ধরো এসছে, সেই সময়কার যে পরিবেশ পৃথিবীতে ছিল আর এখনকার যে পরিবেশ সেটা তো একই রকম নয়। তবুও মানুষ কিন্তু এখনো সেই পরিবেশে বেঁচে আছে, কিন্তু অনেক জীব দেখো এক্সটিংক্ট হয়ে গেছে, পৃথিবী থেকে হারিয়ে গেছে, কারণ তারা এই পরিবেশে তাদেরকে মানিয়ে নিতে পারেনি। কিন্তু মানুষ পারছে, তার মানে কি এদের যে পুনঃসংযুক্তি বা ক্রসিং ওভার যে রেট সেটা হাই। সেই কারণেই এরা কিন্তু নতুন পরিবর্তিত পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে। তাহলে ক্রসিং ওভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জীবের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য। বুঝতে পেরেছো? আবার এই যে ক্রসিং ওভার, আমাদের বলছি যে আমাদের ক্রোমোজোমের মধ্যে কি আছে, বিভিন্ন জিনগুলো অবস্থান করছে। এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। আমরা বলি তো যে ক্রোমোজোমের মধ্যে জিনগুলো অবস্থান আছে। তাহলে এই যে জিনগুলো ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে, কে কোথায় অবস্থান করছে, তাদের মধ্যে কতটা দূরত্ব, এই জিনটা থেকে এই জিনটার মধ্যে দূরত্ব কত, এই জিনটা থেকে এই জিনটার মধ্যে দূরত্ব কত, এইগুলো মাপা অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয়, জিনের দুটো জিনের মধ্যে দূরত্ব নির্ণয়, এটা কিন্তু ক্রসিং ওভারের ফলে নির্ণয় করা যায়। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো ক্রসিং ওভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কেমন? এই গেল আমাদের ক্রসিং ওভার। এরপরে হচ্ছে দেখো কি আছে, লিঙ্কেজ। লিঙ্কেজ কি? লিঙ্কেজ কথার অর্থ হচ্ছে লিঙ্ক থাকা। লিঙ্ক থাকা, লিঙ্ক থাকা মানে কিরকম লিঙ্ক? এই যে বললাম ক্রোমোজোমের মধ্যে জিনগুলো আছে, মনে করো এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এই একটা জিন আর এই একটা জিন, দুটো জিন একসঙ্গে আছে। বা মনে করো যে তোমার এই একটা তোমার বন্ধু আর এটা হচ্ছে তুমি, তোমরা একসঙ্গে আছো। এবার ধরো কোনো জায়গার যাওয়ার যখন প্ল্যান হচ্ছে, তুমি বলছো যে এটা তোমার বন্ধু মনে করো আর এটা তুমি, তুমি বলছো আমার বন্ধু যেখানে যাবে আমিও সেখানেই যাব। তার মানে দুজনে একই সঙ্গে একই জায়গায় যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছ। এই যে তোমাদের মধ্যে একটা মিল, যে তোমরা একই সঙ্গে একই জায়গায় যাবে, তার মানে তোমাদের মধ্যে একটা কানেকশন আছে, একটা লিঙ্ক আছে, যে কারণে তোমরা একই সঙ্গে একই যাওয়ার ইচ্ছা প্রকাশ করছো। কিন্তু মনে করো এই একটা পার্সন, এ একটা পার্সন, এ যেখানে যাচ্ছে যাচ্ছে তার সাথে এই পার্সনের কোনো ব্যাপার নেই, ও অন্য জায়গায় চলে যেতে পারে, তার কোনো ব্যাপার নেই। তাহলে তার মানে কি এদের মধ্যে কোনো যোগসূত্র নেই, তার মানে এদের মধ্যে কোনো লিঙ্ক নেই। এই রকম যে ঘটনা আমরা বাস্তব ক্ষেত্রে দেখছি, এরকম ঘটনা ক্রোমোজোমের মধ্যে যে জিন আছে সেই জিনের মধ্যেও দেখা যায়। জিনের মধ্যে যদি এরকম ঘটনা দেখা যায় যে দুটো জিন, সাপোজ মনে করো এটা এম আর এটা মনে করো এন, এই যে দুটো জিন, এই দুটো জিন কি করছে, যখন একই ক্রোমোজোমের মধ্যে থেকেই তারা একই সঙ্গে অন্য একটা অপত্যের মধ্যে যাওয়া প্রবণতা দেখাচ্ছে, তখন সেই দুটো জিনের মধ্যে যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে লিঙ্ক। তাদের মধ্যে লিঙ্ক আছে এবং লিঙ্ক থেকেই এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে লিঙ্কেজ। বোঝা গেছে? তো লিঙ্কেজ কি? তার মানে লিঙ্কেজ মানে দাঁড়ালো যে দুটো একটি ক্রোমোজোমে যে দুটো জিন আছে সেটা বেশিও হতে পারে, তিনও হতে পারে, চারও হতে পারে, পাঁচও হতে পারে। এই রকম যে একাধিক জিন যাদের একই ক্রোমোজোমে থেকে একই সঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা আছে, এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে লিঙ্কেজ। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে লিঙ্কেজ। এবার এই যে লিঙ্কেজ তোমরা দেখতে পাচ্ছ, লিঙ্কেজ তাহলে কিভাবে হতে পারে? আমরা যদি নর্মালি ক্রোমোজোম দেখি, মনে করো যে এই একটা ক্রোমোজোম যদি আমরা দেখি, তাহলে ক্রোমোজোমের ওপরেই জিনগুলো অবস্থান করে, এরকম ভাবে ক্রোমোজোমের উপরে জিনগুলো অবস্থান করছে। আবার আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে কিন্তু সবসময় ক্রসিং ওভার ঘটে। তাহলে যদি ক্রসিং ওভার ঘটে, মনে করো এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, এবার কি আছে, তাই তো? এই ছবিটাকে আমরা খুব সিম্পলি দেখাচ্ছি
যে ধরো এখানে একটা জিন আছে আর এখানে একটা জিন আছে, ঠিক আছে, আর এটার মনে করো যে বড় করে রাখছি একটু, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। এবার যদি এমন ঘটনা ঘটে যে ক্রসিং ওভার ঘটলো না, ক্রসিং ওভার যদি না ঘটে, তাহলে এই দুটো ক্রোমাটিড যদি সেপারেট হয় তাহলে কীরকম হবে? এই দুটো ক্রোমাটিড যদি সেপারেট হয়, এরকম একটা সেপারেট হয়ে গেল, তার মানে এইখানে যে জিনটা ছিল সেরকম অবস্থাতে থাকবে, আর একটা ক্রোমাটিডে কি থাকবে, যেমন আছে তেমন থাকবে। আর এই ক্রোমাটিডের ক্ষেত্রে কি ঘটবে, যেখানে যে দুটো জিন ছিল সেরকম অবস্থাতে থাকবে, আর একটাতে কি হবে, কিছু হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো যে দুটো জিন ছিল, সেই দুটো জিন একই সঙ্গে আছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু তোমরা সবাই জানো যে ক্রোমোজোমের এইখানে যে দুটো সমসমস্ত ক্রোমোজোমের একটাতে যদি ডমিন্যান্ট ক্যাপিটাল থাকে আর একটাতে থাকে স্মল, এটা তোমরা জানো। তার মানে তুমি ধরে নাও যে এইখানে যে এম আর এন লিখেছি, এটা যদি ক্যাপিটাল এম আর এটা যদি ক্যাপিটাল এন হয়, তাহলে এটা এখানে কি আছে, এই ক্রোমাটিডে দুটোই স্মল আছে, মানে এম আর স্মল এন। তার মানে এই ক্রোমোজোমটাতে কি আছে, স্মল এম স্মল এন, আর এখানে আছে ক্যাপিটাল এম ক্যাপিটাল এন, তাই তো? তার মানে কি হয়েছে, এখানে কোনো ক্রসিং ওভার ঘটেনি, ডমিন্যান্ট জিন দুটো একই সঙ্গে সঞ্চারিত হয়েছে, এখানে রিসেসিভ জিন দুটো একই সঙ্গে সঞ্চারিত হয়েছে। এই রকম ডমিন্যান্ট বা রিসেসিভগুলো যদি একই সঙ্গে সঞ্চারিত হয়, এই রকম কন্ডিশনকে বলা হয় সিস লিঙ্কেজ। কি বলা হয়? সিস মানে হচ্ছে একই, সিস লিঙ্কেজ। এবার ধরো সাপোজ এই জায়গাটায় ক্রসিং ওভার হয়ে গেল, তাহলে ক্রসিং ওভার হলে কি হলো, এই ক্যাপিটাল এমটা এখানে চলে আসলো, আর স্মল এমটা এখানে চলে আসলো, তাহলে এটা কি হয়ে গেল, স্মল, আর এটা কি হয়ে গেল, ক্যাপিটাল। তাহলে এই ক্রোমোজোমের এখানে পার্থক্য ঘটলো, এখানে কি হলো, এটা হয়ে গেল ক্যাপিটাল আর এটা হয়ে গেল স্মল। এর ফলে দেখো এখানে একটা ডমিন্যান্ট আছে আর এখানে একটা রিসেসিভ আছে, এই ক্ষেত্রে এখানে একটা রিসেসিভ, এখানে একটা ডমিন্যান্ট। তাহলে এই ক্ষেত্রে কি হলো, রিসেসিভগুলো একসঙ্গে নেই, ডমিন্যান্টগুলো একসঙ্গে নেই, তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটে গেছে। এই রকম কন্ডিশনে যদি লিঙ্কেজ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রান্স লিঙ্কেজ, তাহলে সিস লিঙ্কেজ কি, সিস লিঙ্কেজে বলা হচ্ছে এরকম ডমিন্যান্ট অবস্থাতে আছে, দুটো ডমিন্যান্ট অ্যালিলি যদি একসঙ্গে সঞ্চারিত হয় তখন সেটাকে বলা হচ্ছে সিস। আর যদি এমন না হয়, ক্রসিং ওভারের ফলে একটা ডমিন্যান্ট আর একটা রিসেসিভ একসঙ্গে সঞ্চারিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্স লিঙ্কেজ। ঠিক আছে, এই গেল দুই প্রকার। এই যে সিস এবং ট্রান্স, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে বলা হয় যে লিঙ্কেজ হচ্ছে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ আর একটা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ। কি এই কমপ্লিট লিঙ্কেজ আর ইনকমপ্লিট লিঙ্কেজ? কমপ্লিট কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ লিঙ্কেজ। ইনকমপ্লিট কথার অর্থ হচ্ছে অসম্পূর্ণ, অর্থাৎ অসম্পূর্ণ লিঙ্কেজ। কি এই অসম্পূর্ণ সম্পূর্ণ লিঙ্কেজ? বলছে যদি লিঙ্কেজ সিস কন্ডিশনে থাকে, যদি লিঙ্কেজ সিস কন্ডিশনে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যায়, অর্থাৎ যদি কোনো ক্রসিং ওভার না ঘটে, তাহলে যে লিঙ্কেজ ঘটে সেটা হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ। আর যদি লিঙ্কেজ ট্রান্স কন্ডিশনে হয়, ট্রান্স লিঙ্কেজ যদি হয়, অর্থাৎ যদি ক্রসিং ওভার ঘটে, তার ফলে দেখো এখানে ক্রসিং ওভার হওয়ার জন্য একটা ক্যাপিটাল তো আর একটা রিসেসিভ, তার মানে অন্য রিসেস ক্যাপিটালটা ডমিন্যান্টটা এখানে নেই, এই ধরনের যে লিঙ্কেজ সেগুলোকে বলা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ, যেখানে ক্রসিং ওভার ঘটেছে। আর যদি ক্রসিং ওভার না ঘটতো তাহলে কি হতো, একটা ক্যাপিটাল এম একটা ক্যাপিটাল এন, এইরকম যে লিঙ্কেজ যেখানে কোনো ক্রসিং ওভার ঘটেনি সেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ।
তাহলে সম্পূর্ণ লিঙ্কেজ কখন ঘটবে? যখন কোনো ক্রসিং ওভার ঘটবে না। আর অসম্পূর্ণ লিঙ্কেজ কখন ঘটবে? যখন ক্রসিং ওভার ঘটবে। এই হচ্ছে লিঙ্কেজের সিম্পল কনসেপ্ট। বেশি কমপ্লেক্সিটি নিয়ে বুঝবে না, সিম্পলি বোঝার চেষ্টা করবে। যেমন বললাম, বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে থাকবে, কিন্তু কনসেপ্ট হচ্ছে এটাই। যদি তুমি সিস আর ট্রান্স কন্ডিশনটা বুঝে যাও, তাহলেই তুমি সম্পূর্ণ এবং অসম্পূর্ণ লিঙ্কেজটাও বুঝে যাবে। কি বললাম? সিস কন্ডিশন, যখন দুটো ডমিন্যান্ট অ্যালিল একসঙ্গে থাকবে এবং একই সঙ্গে অন্য ক্রোমোজোমে যাওয়ার চেষ্টা করবে, অন্য অপত্যতে যাওয়ার চেষ্টা করবে, তখন সেটা হচ্ছে সিস। আর এমন যদি হয় যে এই ক্ষেত্রে দেখো ক্রসিং ওভার ঘটেছে, তার মানে কি হচ্ছে, এই ক্রোমোজোমটাতে কি আছে? দেখো এই ক্রোমোজোমটাতে আছে একটা রিসেসিভ আর একটা ডমিন্যান্ট, আর অপর ক্রোমোজোমের আছে কি আছে? একটা ডমিন্যান্ট একটা রিসেসিভ। সমস্ত ক্রোমোজোমের মধ্যে কিন্তু এটা। তাহলে এইরকম হলে পরে সেটাকে আমরা বলছি ট্রান্স লিঙ্কেজ। তাহলে যেখানে ট্রান্স লিঙ্কেজ ঘটে অর্থাৎ ক্রসিং ওভার ঘটে, সেখানে সেটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ। আর যেটা সিস লিঙ্কেজ ঘটে অর্থাৎ ক্রসিং ওভার ঘটে না, সেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ। বুঝা গেছে? এই গেল লিঙ্কেজ। এবার লিঙ্কেজ যখন আমরা বুঝে গেলাম, লিঙ্কেজ বুঝে যাওয়ার পরে লিঙ্কেজ থেকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের জানা দরকার। সেটা পরীক্ষাতেও আসে, এমসিকিউ হিসাবে নিটেও দিয়ে দিতে পারে, যে লিঙ্কেজ গ্রুপ। লিঙ্কেজ গ্রুপ কি? লিঙ্কেজ গ্রুপ বলে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা থেকে কোশ্চেন হয়। ঠিক আছে? তো লিঙ্কেজ গ্রুপ কি? বলছে একটা ক্রোমোজোম, একটা সিঙ্গেল ক্রোমোজোমের কথা ভাবো, একটাই ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন থাকে, এই ধরো এগুলো ডট ডটগুলো জিন মনে করো, যতগুলো জিন থাকে সেই জিনগুলোকে একসঙ্গে বলা হচ্ছে একটা লিঙ্কেজ গ্রুপ। এটা হচ্ছে একটা লিঙ্কেজ গ্রুপ। তার মানে একটি ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন অবস্থান করছে সমস্ত জিনগুলোকে একসঙ্গে বলা হচ্ছে লিঙ্কেজ গ্রুপ। তাহলে একটি ক্রোমোজোমের মধ্যে একটা লিঙ্কেজ গ্রুপ পাবো। যদি এরকম আমরা দুটো ক্রোমোজোম বলি, তাহলে কটা লিঙ্কেজ গ্রুপ হলো? এখানে দুটো লিঙ্কেজ গ্রুপ হলো। এরকমভাবে যদি ক্রোমোজোম সংখ্যা 20টা থাকে, 20টা থাকে, তাহলে লিঙ্কেজ গ্রুপ কটা হলো? 20টা হলো। এবার তোমরা মানুষের ক্ষেত্রে চলে আসো। মানুষের টোটাল ক্রোমোজোম কতগুলো? 46টা, তাই তো? তার মধ্যে হ্যাপ্লয়েড সেটে কটা করে থাকে? 23টা করে থাকে। তাহলে মানুষের হ্যাপ্লয়েড সেটে অর্থাৎ একটা এন সেটে কতগুলো লিঙ্কেজ গ্রুপ আছে? 23টা। কটা? 23টা লিঙ্কেজ গ্রুপ আছে। এখানে কটা লিঙ্কেজ গ্রুপ আছে? 23টা। এবং এই দুটো লিঙ্কেজ গ্রুপই একই রকম, আইডেন্টিক্যাল। তার মানে মানুষের মধ্যে টোটাল কটা লিঙ্কেজ গ্রুপ থাকে? 46টা ক্রোমোজোমে 23টা লিঙ্কেজ গ্রুপ থাকে। বুঝতে পেরেছো? তাহলে যে একটা অর্গানিজম, সেই অর্গানিজমে যতগুলো ক্রোমোজোম সংখ্যা থাকে তার হাফ তার মধ্যে তার লিঙ্কেজ গ্রুপ থাকে। মানুষের যেমন 2n = কত? 46। তার মানে এর লিঙ্কেজ গ্রুপ হচ্ছে কটা আছে? n মানে 23টি। তারপরে মনে করো যে ড্রসোফিলার 2n মানে কত? 8। তার মানে এর n = কত? 4। তার মানে এর লিঙ্কেজ গ্রুপ হচ্ছে 4। এই হচ্ছে লিঙ্কেজ গ্রুপের কনসেপ্ট। কি বললাম? যে একটা ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন অবস্থান করে সবগুলোকে একসঙ্গে বলা হয় একটা লিঙ্কেজ গ্রুপ। এরকম কোনো একটা অর্গানিজমের যদি লিঙ্কেজ গ্রুপ কটা বলতে চাই, তাহলে সেই অর্গানিজমের হ্যাপ্লয়েড সেটের নাম্বার অফ ক্রোমোজোমটাই হচ্ছে তার লিঙ্কেজ গ্রুপ। মানুষের হ্যাপ্লয়েড সেট কটা থাকে? 23টা। মানুষের লিঙ্কেজ গ্রুপ 23টা। ড্রসোফিলার কটা থাকে হ্যাপ্লয়েড সেট? 4টে। ড্রসোফিলার লিঙ্কেজ গ্রুপ কটা? 4টে। বুঝতে পেরেছো? এই গেল মোটামুটি লিঙ্কেজ থেকে আমাদের অল কনসেপ্ট। এবার লাস্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে লিঙ্কেজ কেন পড়বো বা লিঙ্কেজ কেন হয়, এই কেন এবার একটা জীবের মধ্যে লিঙ্কেজ দেখা যায়, লিঙ্কেজের গুরুত্ব কি? লিঙ্কেজ সবসময় চেষ্টা করে কোনো একটা জীবের তার যে বিশুদ্ধ লাইন সেটাকে বজায় রাখা, অর্থাৎ পুনঃসংযুক্তি হওয়াটাকে বাধা দেয়। কি করে?
লিঙ্কেজ সবসময় পুনঃসংযুক্তি হওয়াটাকে বাধা দেয়। এর ফলে কি হয়, কোনো একটা অর্গানিজম তার যে নিজস্ব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় বজায় রাখার চেষ্টা করে। এটা হচ্ছে লিঙ্কেজের একটা গুরুত্ব। তার মানে কি হচ্ছে, আমরা যদি নর্মালি হাইব্রিডাইজেশন করি, এই একটা জীব আর এই একটা জীব, তাদের মধ্যে হাইব্রিড করে যদি নতুন জীব তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে লিঙ্কেজ কি করে, বাধা দেয়, তাই তো? লিঙ্কেজ ক্রসিং ওভারে বাধা দেয়, অর্থাৎ লিঙ্কেজ কিন্তু পুনঃসংযুক্তিতেও বাধা দেয়। আর যেটা ক্রসিং ওভারের ক্ষেত্রে বলছিলাম, যে ক্রসিং ওভারের মধ্যে দিয়ে কোনো একটা জীবের মধ্যে যে তোমার কি বলবো, যে জিনগুলো আছে, সেই জিনগুলোর এরকম কে কোথায় অবস্থান করছে, কত দূরে অবস্থান করছে, সেরকম একটা মানচিত্র প্রকাশ করা যায়। এরকম মানচিত্র লিঙ্কেজের মাধ্যমেও প্রকাশ করা যায়, লিঙ্কেজ বিশ্লেষণ করেও প্রকাশ করা যায়। আর যেহেতু বললাম যে লিঙ্কেজ ক্রসিং ওভারে বাধা দেয়, তার মানে কি, লিঙ্কেজ প্রকরণ সৃষ্টিতে বা কোনো একটা জীবের যে অভিব্যক্তি, তোমরা পড়েছ যে অভিব্যক্তি, তাই তো, সেই অভিব্যক্তিতেও বাধা দেয়। যে বাধা দেয়, লিঙ্কেজ। এইগুলো মোটামুটি লিঙ্কেজের গুরুত্ব, ঠিক আছে? আর এই গেল অল অ্যাবাউট লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার ফর দ্য ক্লাস 12। ক্লাস 12-এর জন্য লিঙ্কেজ এবং ক্রসিং ওভার এই যতটুকু আমি আলোচনা করলাম, এটুকুই যথেষ্ট। এটুকু তোমরা পড়ো। এরপরে আরও ফার্দার লেভেল লিঙ্কেজ ক্রসিং ওভারে আছে, ম্যাপ পয়েন্টিং আছে, টু পয়েন্ট ম্যাপ, টেস্ট ক্রস আছে। টেস্ট ক্রসের ফলে এখানে ম্যাপ পয়েন্টিং করা যায়। একটা 2 পয়েন্ট টেস্ট ক্রস আছে, 3 পয়েন্ট টেস্ট ক্রস আছে, এর মাধ্যমে জিনের ম্যাপিং আছে, ডিস্টেন্স নির্ণয় আছে। এগুলো সব লিঙ্কেজ ক্রসিং ওভার চ্যাপ্টার মধ্যেই পড়ে। তো এইগুলো তোমাদের এখন প্রয়োজন নেই, ফার্দার যখন তোমরা আরও বড় ক্লাসে যাবে, উঁচু ক্লাসে যাবে, তখন সেগুলো পড়বে, ঠিক আছে? আজকের আলোচনা এত দূর পর্যন্ত, এটুকুই তোমরা পড়ো, তাহলেই হবে। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হোমওয়ার্ক 1 নম্বর হচ্ছে ক্রসিং ওভার কাকে বলে, 2 নম্বর ক্রসিং ওভারের গুরুত্ব, 3 নম্বর কোশ্চেন নাম্বার 3, ক্রসিং ওভার সবসময় টেট্রার দশাতেই হয়, বাইভ্যালেন্ট দশায় হয় না, কেন হয় না? কেন? এই কোশ্চেনটা অ্যান্সার করবে। ক্রসিং ওভার সবসময় টেট্রাভ্যালেন্ট দশায় হয়, বাইভ্যালেন্ট দশায় হয় না, কেন হয় না? হলো। 4 নম্বর কোশ্চেন, লিঙ্কেজ কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেন, সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে? বা সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ বলতে কি বোঝো? 6 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে লিঙ্কেজ ভার্সেস ক্রসিং ওভার, অর্থাৎ লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য, এটা পড়বে। এই গেল তোমাদের 6খানা কোশ্চেন, এই হোমওয়ার্ক, এই কনসেপ্টের উপরে এটা তোমরা করবে, রেডি করবে, কেমন? ঠিক আছে।